বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ও দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং আমিও আমার একাধিক ভিডিওতে উল্লেখ করেছি যে গত 21 এপ্রিল থেকে দেশব্যাপী ভিন্ন ভিন্ন প্রশ্নে একযোগে এসএসসি পরীক্ষা চলছে। এই পরীক্ষা চলবে মে মাসের 20 তারিখ পর্যন্ত, একটানা 1 মাস। এরপরে ঈদের পরে আবার প্র্যাকটিক্যাল শুরু হবে। শুক্র এবং শনিবার বাদে একদিন পর পর পরীক্ষা চলছে। এ পর্যন্ত বাংলা, ইংরেজি এবং আইসিটি 5টা পরীক্ষা হয়ে গেল। আজকে শুক্রবার এবং মে দিবস। আজকে আমি মে দিবস সম্পর্কে এবং এসএসসি পরীক্ষা সম্পর্কে দু একটা কথা বলবো। আমার কথা যদি গ্রহণযোগ্য হয় তাহলে সাপোর্ট দিয়ে যাবেন, আর যদি আপত্তিকর হয় তা সেটাও আমাকে নিন্দাবাদ জানাবেন। 1886 সালে আমেরিকার হে মার্কেটে শ্রমিকরা 8 ঘন্টা কাজের দাবিতে তারা আত্মাহুতি দিয়েছে। এরপরে তারা সফল হয়েছে। তাদের প্রাণের বিনিময়ে দৈনিক কাজের যে ডিউরেশন 8 ঘন্টা। সেই মে দিবস আজ শ্রমিক দিবস। শ্রমিকরা আজকে কাজ করে না, ট্রান্সপোর্ট রাস্তায় চলে না। কজন শ্রমিক এই ত্যাগের ইতিহাসটা জানে? আমি গতকালকে পরীক্ষা নিয়েছি। পরীক্ষা তো আধা ঘন্টার ভিতরে শেষ হয়ে গেছে। তারপরও পরীক্ষার যে অন্যান্য কাজ চলতে তো অনেক সময় লেগেছে। আমি লাঞ্চের পরে তাড়াতাড়ি করে চলে আসছি ঢাকাতে। হয়তো বিকালবেলা থেকে গাড়ি চলাচল বন্ধ হবে অথবা গাড়ি কম থাকবে, সেই বিবেচনা করে। কথা সেটা নয়, কথা আমি বলতেছি সেটা হলো এই যে জীবন ছায়ান্নের শেষ মুহূর্তে চলে আসছি। চাকরি জীবনের যে রক্তিম সূর্য আজকে ডুবু ভাব হতে যাচ্ছে। চাকরি শেষের দিকে চাকরি জীবনের যে যে উজ্জ্বল সূর্য, সেই সূর্য এখন গ্রামের ভাষায় পাটে বসেছে। ডুবু ভাব একটু পরেই অস্তমিত হয়ে যাবে। জানি না, হয়তো আমার জীবন আমিও অস্তমিত হয়ে যেতে পারি, সেটা আল্লাহ ভালো জানে। তারপর আপনারা দোয়া করবেন। চাকরি জীবনে বিরাট সফলতা না থাকলেও এক অর্থে সফলতা, সেই শুকরিয়া আল্লাহর দরবারে আদায় করতেই হবে। ছোট বড় যাই হোক, 3টি প্রমোশন ভোগ করেছি, 3টি টাইম স্কেল ভোগ করেছি। ও ক্লাস টিচারের দায়িত্ব থেকে শুরু করে এক্সামিনার, মডারেটর, সেটরের দায়িত্ব পালন করেছি। তারপরে মাস্টার ট্রেনারের দায়িত্ব পালন করেছি। শিক্ষকরা যা করে এর বেশি আর কি করব। তারপরও 3টা প্রমোশন পেয়েছি। তা একটা জিনিস আমি বলতে চাই, একটা আমার যে উপলব্ধি সেটা হলো এই যে সরকারি বেসরকারি মিলিয়ে চাকরিজীবীদের সংখ্যা শিক্ষকই বেশি। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যদি হিসাব করি তাহলে কর্মজীবী লোকদের মধ্যে শিক্ষকই বেশি। একটা ব্যাংকে 8 জন, 10 জন, 20 জন লোকের প্রয়োজন হয় এরকম। এবং ব্যাংকের সংখ্যা কয়টা? একটা স্কুলে ডাবল শিফটের একটা স্কুলে 52 জন শিক্ষকের প্রয়োজন হয়। সিঙ্গেল শিফটের একটা স্কুলে 25 জনের প্রয়োজন হয়। এমনিভাবে হাজারে লক্ষ শিক্ষক কাজ করে যাচ্ছে। আমিও আমার জীবনের শুরু থেকে বলতে পারেন যে 88 শেষের দিক থেকে শুরু করেছি।
তখনও মাস্টার্সের রেজাল্ট আউট হয়নি। বেসরকারি একটা ফাজেল মাদ্রাসার প্রভাষক হিসাবে কাজ শুরু করেছি। বছর দুয়েক ওখানে কাজ করে স্কুল চেঞ্জ করে সরকারি স্কুলে চাকরি নিয়েছি। একটা জিনিস আমি বলতে বাধ্য হব, যে যেখানে চাকরি করে সে সেই জায়গার সুবিধা অসুবিধা বোঝে। আমি যতটুকু জানি, একজন ডাক্তার তার ছেলে মেয়েকে ডাক্তার বানাতে চায় না, একজন ইঞ্জিনিয়ার তার ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানাতে চায় না। এক ভদ্রলোকের সাথে আমার, সে কোনো ব্যাংকের ডিজিএম ছিলেন, আমার বন্ধু মানুষ, তার সাথে একবার আমার কথা হলো। তার একটা ছেলে একটা মেয়ে, দুইটাই আমার স্টুডেন্ট ছিল, খুবই ভালো স্টুডেন্ট। আমি জিজ্ঞেস করলাম, আপনার ছেলে মেয়েকে ডাক্তার বানাবেন না ইঞ্জিনিয়ার বানাবেন? উনি আমাকে বলল, স্যার ইঞ্জিনিয়ার বানাবো না, ইঞ্জিনিয়ার বানালে তো ঘুষ খেতে হয়, ডাক্তারদের ঘুষ খেতে হয় না, নিজে শ্রম দিয়ে রুগী দেখে দুইটা পয়সা ইনকাম করে। আমি তার সাথে আর তর্কে গেলাম না। আমি তার চিন্তাকে সাধুবাদ জানালাম। নোবেল প্রফেশন। গতকালকে অভিনেতা ডক্টর এজাজ সাহেব, অত্যন্ত ভালো মানুষ, 300 টাকা ফি নিয়ে রুগী দেখেন, ফি ছাড়াও দেখেন, টেস্টের পয়সাও নেন না। তা ওনার সাক্ষাৎকারে উনি, আমি যতটুকু জেনেছি, উনি দেখতে বোঝা যায় না, আমাদের অনেক সিনিয়র। উনি 81-এ উনি MBBS পাস করেছেন, অথচ 81-এ আমরা কলেজ গোয়িং স্টুডেন্ট, 82 থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তো উনি বলেছেন যে আমি আমার দুটো ছেলে একটা মেয়ে, দুজনকেই সে ডাক্তার বানিয়েছে, যে একটা মহৎ পেশা, এর চেয়ে আর ভালো পেশা হয় না। আপনি একটা অসুস্থ রোগীকে আপনার সেবার মাধ্যমে সুস্থ করে তুলবেন এবং তার মুখে হাসি ফুটবে, এটাও খুব ভালো একটা পেশা। ওনার এই কথাকে আমি সাধুবাদ জানাই। আবার এভাবে যদি বলি, ওকালাতিও একটা ভালো পেশা। তার কারণ একজন নিরপরাধী লোককে আইনের জালে ফেঁসে দেওয়া হচ্ছে, সেই নিরপরাধী লোক জেলখানায় বছর বছর ধরে আটকা আছে, ছেলে মেয়ে কান্নাকাটি করতেছে, বাবা মা কান্নাকাটি করতেছে, স্ত্রী আর্তনাদ করতেছে, তাকে আপনি আইনি লড়াই করে যুক্তি খণ্ডন করে মুক্ত করে আনলেন, এটাও একটা বিরাট ভালো কাজ, আনন্দের কাজ। আবার আমার বাবার মুখে শুনেছি যে একজন মানুষ উকিলকে পয়সা দেয় বিপদে পড়ে, খুশি হয়ে উকিলকে পয়সা দেয় না। আমার বাবা বলছেন, ডাক্তারকে পয়সা দেয় বিপদে পড়ে, ডাক্তারকে খুশি হয়ে পয়সা দেয় না, বিপদে পড়ে দেয়। পুলিশকে পয়সা দেয় বিপদে পড়ে, খুশি হয়ে দেয় না। একমাত্র শিক্ষককে টাকা পয়সা সম্মানই দেয় খুশি হয়ে। আমার ছেলেকে আলো দান করিয়েছে, আমার ছেলেকে আলোকিত মানুষ করেছে, এখানে দুঃখের কিছু নাই। আমার ছেলে ওনার নিকট পড়ে স্টান করেছে, স্টার মার্ক পেয়েছে, GPA 5 পেয়েছে, খুশি হয়ে তাকে বকশিশ দেয়, টাকা দেয়, এরকম শুনেছি আমার বাবার মুখে। তো আর যাই হোক, ডাক্তারদের ব্যাপারে আর আমি বিস্তারিত বলতে যাচ্ছি না। ডাক্তাররা কয়ভাবে ইনকাম করে, প্রথমত আপনার কাছ থেকে ফি নেয়, 1000 টাকা, 1200 টাকা, 1400 টাকা ফি নেয়, 2 মিনিটও লাগে না, নাম কি আসছে, 2টা ঔষধের নাম লেখে। এরপরে দেয় টেস্ট দেওয়ার সময় জিজ্ঞেস করে যে আপনার ইকোনমিক্যাল সলভেন্সি কতটুকু কী আছে, সেটা বুঝে উচ্চ মানের টেস্ট দেয়। সেই টেস্ট তারই ক্লিনিক থেকে করানো হয়, ওই ক্লিনিকে তার শেয়ার আছে, ইভেন ওই তার টেস্ট থেকে একটা পার্সেন্টেজ পায়। তাহলে দুই রকমভাবে পয়সা নেওয়া হলে একই রুগী থেকে
নেক্সট ওই টেস্টের রিপোর্ট যখন দেখাতে যায় তখন ওনার যে ফি 50% পয়সা নেয়। 1,000 টাকা ফি হলে 500 টাকা নেয়। তিনভাবে। এবারে নাম্বার 4, যে ঔষধগুলো লেখে সেই ঔষধ কোম্পানির কাছ থেকে গিফট পায়, পার্সেন্টেজ পায়। অনেক ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ওখানে দাঁড়িয়ে থাকে পুরস্কার নিয়ে, এবং তাদের ঔষধ দিল কিনা, ঔষধ যদি দেয় তাহলে একটা কী বলা হয়, পার্সেন্টেজ পায়। তাহলে 4-5ভাবে একটা রুগীর কাছ থেকে সে ইনকাম করার সুযোগ পেল। এটাকে আমরা নোবেল প্রফেশন বলি, এবং এটাকে আমরা হিউম্যান সার্ভিস বলি। অত হিউম্যান সার্ভিসের বিপরীত একটা লোকের রক্ত চুষে নিল। এমনও শুনেছি যে অপারেশনের প্রয়োজন না, তবুও সেই রুগীকে অপারেশন করে। এমনও শুনেছি যে রুগী মারা গেছে, তারপরে বনসই নিয়ে সেই রুগীকে অপারেশন করে, অপারেশনের পিছনের জন্য টাকা নেয় এবং বলে যে অপারেশনের সময় মারা গেছে। এই হলো ডাক্তারদের। তবে সবাই না, পৃথিবীর সবাই চোর না, মক্কা শরীফের সবাই আবু জেহেল না। আমি সবার কথা বলছি না, ডক্টর রিজার্জের মতো ভালো ডাক্তারও আছে। আমার জীবন সায়ান্নের যে একটা উপলব্ধি হলো, কোন পেশাটা মহৎ এটাও আমি বুঝিয়ে বলতে পারতেছি না। শিক্ষকদের ব্যাপারেও কথা আছে, প্রাইভেট না পড়লে টাকা দেয়, এই নাম্বার বেশি দেয় না, প্র্যাকটিক্যালে নাম্বার দেয় না, কোচিং না করলে দেয় না, কোচিং বাণিজ্যর নামে শর্ট সিলেবাসে সে একটা প্যাকেজে ইনকাম করে। এই নানানভাবে শিক্ষকদের ব্যাপারেও কথা আছে। তা একটা কথা বলবো, এই যে আমি ভুক্তভোগী, এই শিক্ষা ডিপার্টমেন্ট এখানে কর্মযজ্ঞ বেশি, বাজেটও বেশি। আপনারা নাও জানতে পারেন যে বিভিন্ন কলেজের অন্তত অ্যাসোসিয়েট এবং প্রফেসর এরকম অনেক লোকেই টাকা পয়সার বিনিময়ে ওই যে মাউসির যে অনেকগুলো প্রকল্প আছে, শিক্ষা অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ওখানে পিডি হিসাবে চলে আসেন। হাজারে কোটি টাকার কাজ ওখান থেকে ভালো একটা সুবিধা তারা নেন। তারা একটা গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল না হয়ে এই পিডি হতে আসেন। তো এই পিডিরা কী কাজ করেন এগুলো আমি দেখেছি। হাজারে কোটি টাকার ফার্নিচার, হাজারে কোটি টাকার বিল্ডিং এখানে হয়। তার যে মেয়াদ কবে, হ্যান্ড ওভারের টাইম কবে, এটাও খোঁজখবর রাখে না। ফার্নিচার নিয়ে আসে রাতের অন্ধকারে, শুক্রবার রাতে নিয়ে আসে, বিল্ডিং হ্যান্ড ওভার করলো কিনা সেই খোঁজও রাখে না। বিভিন্ন ধরনের আসবাবপত্র, তারপরে মাইক্রো ওভেন, তারপরে ফটোস্ট্যাট মেশিন, এসি, ফ্রিজ, এগুলো আমি যেহেতু পেয়েছি, পাড়াগাঁয়ের একটা স্কুল সবাই পেয়েছে। ফটোস্ট্যাট মেশিন, ওভেন, তারপরে হলো ফ্রিজ, এগুলো আসে। এগুলিতে কোথায় রাখবো, হুট করে দিয়ে চলে যায়। মেহগনি কাঠের প্ল্যাটফর্ম দিয়েছে আমাকে, অন্তত সব মিলিয়ে 15টা হবে। এগুলোর সাইজ এত বড় যে এগুলো 60 জন ছাত্র ধারণ ক্ষমতা। এমন একটা রুমে যদি রাখি, তার অর্ধেক তো দখল করে, বেঞ্চ রাখার জায়গা থাকে না। এসএসসি পরীক্ষার সময় এক বেঞ্চে 2 জন, সেই হিসাবে আমরা 24 জন, 34 জন এভাবে প্ল্যাটফর্মগুলো রাখতে পেরেছি। যখন ক্লাস শুরু হবে, 60 জন ছেলে বসবে, তখন ওই প্ল্যাটফর্ম রাখলে আর জায়গা থাকে না। তারা অনেক বড় প্ল্যাটফর্ম বানিয়ে টাকা উপার্জন করে নিয়ে গেছেন। এভাবে চলছে। তারপরে আমি যেটা দেখেছি, এখানে বরাদ্দ অনেক বেশি, লোকও অনেক বেশি, আবার দুর্নীতি অবহেলাও অনেক বেশি। দুর্নীতির কথা আমি নাই বললাম, অবহেলা অনেক বেশি। কাজের যে অবহেলা, এ পর্যন্ত একেবারে মাধ্যমিক শিক্ষা অফিস থেকে শুরু করে মিনিস্ট্রি পর্যন্ত, মিনিস্ট্রি থেকে
মিনিস্ট্রি থেকে মাউসি থেকে ডিডি অফিস থেকে ডিও অফিস থেকে আপনার মাধ্যমিক শিক্ষা অফিস, এই যতগুলো অফিস বললাম প্রত্যেকটা অফিসেই যে কোনো একটা ইমেল, যে কোনো একটা চিঠি, যে কোনো একটা কাজ পাঠিয়ে মানে ভাবটা এরকম যে 10 মিনিট পরে দিতে পারলেও ভালো। এগুলো তো আর খালি একটা টিপ দিলেই হবে না, এগুলো তথ্য সংগ্রহ করতে হবে, সামারাইজ করতে হবে, সিল সাপ্পর দিতে হবে, তারপরে পাঠাতে হবে, কিন্তু সেই সময়টা দেয় না। এগুলো কাকে প্রশ্ন করব? যাকেই প্রশ্ন করি সে বলে যে স্যার আমাকেও তো ওইভাবে আজকেই দিছে। তো এইভাবে একটু হাতে সময় রাখে না, হুট করিয়া মনে হয়। এটা ডিসি অফিসও তাই করে, পরীক্ষার সময় ডিসি অফিস বোর্ড এরাও তাই করে, যে একটা তথ্য চেয়েই বলে যে আজকে 24 ঘন্টার মধ্যে 12টার মধ্যে। এরকম রেডিমেড কাজ হয় না, একটু আগের থেকে বলতে হবে। যাই হোক, এখন এখানে চাকরি করলাম, এটাকে আমি শ্রদ্ধা করি, এটাকে আমি ধন্যবাদ জানাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে একটা পবিত্র জায়গায় আমি দীর্ঘ বছর চাকরি করেছি। এখানে চাকরি করে আমি নিজেকে এস্টাবলিশ করেছি, এখানে চাকরি করে আমি রুজি রোজগারের ব্যবস্থা করেছি, এখানে চাকরি করে আমি আমার ঘর সংসার সাজিয়েছি, আমার দুটো ছেলেকে লেখাপড়া শিখিয়েছি, এদের পিছনে পয়সা ব্যয় করেছি। আমি কৃতজ্ঞ। তবে অনুরোধ করব যে এই যে অব্যবস্থাপনা, এটা যেন না থাকে। উত্তরের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম। পরবর্তী আপডেট দেখার অনুরোধ রাখছি। সকলকে ধন্যবাদ।